নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। বিগত পডকাস্টে আপনাদের সামনে তুলে ধরেছিলাম ওপার বাংলার পার্বত্য চট্টগ্রামের বর্তমান ছবিটা। সত্যি বলতে কি, এখনো উত্তাল সেই পার্বত্য চট্টগ্রাম এলাকা। এক নাগারে অত্যাচারে নাজেহাল সেখানকার আদিবাসী চাকমারা। বাড়ছে নিহত এবং আহতের সংখ্যা, বাড়ছে উদ্বাস্তুদের সংখ্যা। সংখ্যাগুরুরা কোনো নিরাপত্তা দিতে পারছে না কেন? সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সুরাহা করা কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়? হিংসার হানাহানি আর দখলদারির মনোভাব নিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায়? আপনাদের মাধ্যম পডকাস্টের স্বাগত। আমরা আজকের পডকাস্টেও নজর রাখবো ওপার বাংলার দিকে। বাংলাদেশ আর পাকিস্তান শুধু নাম দুটোই আলাদা, মতটাও এক, পথটাও এক। দুই দেশই সংখ্যালঘু সাফাই অভিযানে মত্ত, আর দুই দেশের সংখ্যাগুরুরাই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। কট্টর মৌলবাদীদের একেবারে মজ্জায় মজ্জায় ঢুকে গিয়েছে এই মনোভাব। বাচ্চারা পর্যন্ত ছোট থেকে বড় হচ্ছে এই মনোভাবকে আদর্শ করে। কিন্তু এর ফলে সংখ্যাগুরুরা কি পাচ্ছে? আপনারাই বলুন। এই যে মনোভাব পোষণ করা হচ্ছে, সেই মনোভাব পোষণ করে সংখ্যাগুরুদের ঠিক কি লাভ হচ্ছে? গোটা বিশ্ব তো এখন রীতিমতো কোণঠাসা করে রেখেছে পাকিস্তানের মতন দেশকে। টেররিস্ট পোষণ করে বলে অনেক দেশই পাকিস্তানের মানুষের যাতায়াতকে রীতিমতো রেস্ট্রিক্টেড করে দিয়েছে। বাংলাদেশও কি সেই একই পথেই হাঁটতে চাইছে? কারণ এই মুহূর্তে ওপার বাংলাতেও তো দেদার সংখ্যালঘু সাফাই অভিযান আর জাতিগত নিধন লেগেই রয়েছে। শুধু কি তাই, নিজের দেশের মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। মানসিক ভারসাম্যহীন একটা মানুষ, তাকে প্রথমে ভরপেট খাওয়ানো হচ্ছে, তারপর তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারা হচ্ছে। কারা মারছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। শুধু মারছে না, ওই যন্ত্রণাদায়ক মৃত্যুকে তারা উপভোগ করছে। ছোট থেকে বড় হতে থাকা ভবিষ্যৎ প্রজন্মের হাতে এখন বাংলাদেশের ভবিষ্যৎ, আর তাদেরই হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় গেঁথে দেওয়া হচ্ছে অসহিষ্ণুতা। যাই হোক, যেহেতু উত্তাল চট্টগ্রাম আর সেখানকার আদিবাসী চাকমারা এই মুহূর্তে রীতিমতন উদ্বাস্তু, তাই তাদের দিকে বরং তাকানো যাক। চট্টগ্রামের ছবিটা একবার নজর দেওয়া যাক। চট্টগ্রামের সংখ্যালঘুরা হয়তো আজ এই পরিস্থিতির মুখে নাও পড়তে পারতেন। কেন জানেন? কারণ ইতিহাস বলছে দেশভাগের সময় চট্টগ্রাম নাকি ভারতের দিকেই থাকার কথা ছিল। তখন সেখানে অমুসলিমদের সংখ্যা ছিল ৯৮%-এরও বেশি। তারা ভারতের পতাকা উত্তোলন করতে সায়ও দিয়েছিল। কিন্তু ব্রিটিশ র্যাডক্লিফ সাহেবের ঘৃণ্য চক্রান্তের শিকার আর তৎকালীন জাতীয় কংগ্রেসের উদাসীনতা সেটা কিন্তু শেষ পর্যন্ত হতে দেয়নি। ভারত ভাগ আইনকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করে ষড়যন্ত্রমূলকভাবে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেয়। পাহাড়ের আদিবাসী জনগণ কিন্তু প্রতিবাদ করে, তারা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির দাবিও তোলে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। এরপর কি হলো? এরপর সেখানে পাকিস্তান সেনাবাহিনী এলো, তারা ওই এলাকার কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিল। ভারতের পতাকা নামিয়ে সেখানে রীতিমতন উত্তোলন করা হলো পাকিস্তানের পতাকা। মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর জন্য প্রচুর বাঙালি মুসলিমকে জানেন সেখানে পরিকল্পনা করে পাঠানো হয়েছিল। সুনিপুণ পরিকল্পনা করে সেখানে সমতল থেকে বাঙালি মুসলিমকে ওই পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাঠানো হচ্ছিল। শুরু থেকেই পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের একটু অন্য নজরে দেখত পাকিস্তান সরকার। শিক্ষা বলুন বা কর্মক্ষেত্র, সমস্ত জায়গাতে একটা সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যেত। যেহেতু তারা অমুসলিম, তাই তাদের অনেক রকম সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হতো, অত্যাচার চালানো হতো এবং বাড়ি ছাড়া পর্যন্ত করা হতো। ওই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত করে তোলার জন্য কম ফন্দি ফিকির তো আটেনি পাকিস্তান সরকার।
1960 সাল নাগাদ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের নামে পার্বত্য চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপর জলবিদ্যুৎ কেন্দ্র চালু করার পরিকল্পনা করে পাকিস্তান সরকার। আর পরিকল্পনা মাফিক সেই কাজ করাও হয়। কিন্তু এই পরিকল্পনার পিছনে যে কি খতরনাক একটা অভিসন্ধি ছিল তা বোধহয় মানুষ ঘূর্ণাক্ষরেও টের পায়নি। নির্মিত জলাধারের তলায় বিস্তীর্ণ চাষের জমি চলে যায় ওই এলাকার। পূর্বপুরুষের ঘর বাধ্য হয়ে ছাড়তে হয় পাহাড়ি আদিবাসী চাকমাদের। এই ভয়ানক ঘটনা দাগ কেটেছিল চাকমাদের মনে। ফলে ভিটে মাটি ছেড়ে তারা কেউ চলে আসেন ভারতে, কেউ চলে যান মায়ানমারে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট একটা আইওয়াশ ছিল। আসল অভিসন্ধি ছিল আদিবাসী চাকমাদের তাড়িয়ে দেওয়া, আর তাতে পাকিস্তান সরকার সফল হয়। মুক্তিযুদ্ধের পর যখন বাংলাদেশ আত্মপ্রকাশ করলো, তখন বিজয়ী মুক্তিবাহিনী ওই পার্বত্য চট্টগ্রাম এলাকায় আসে এবং পাহাড়ের ওই আদিবাসীদের উপর আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ে। চলে অকুণ্ঠ অত্যাচার। গোটা পার্বত্য চট্টগ্রামে তখন সন্ত্রাসের বাতাবরণ। নির্বিচারে চলতে থাকে আদিবাসীদের গণহত্যা। পাহাড়ের আদিবাসীরা কিন্তু ভেবেছিল পাকিস্তান সরকার আর সেনাবাহিনীর অত্যাচারে বোধহয় বাংলাদেশের শাসক দলও পর্যুদস্ত। তাই নবনির্মিত বাংলাদেশ সরকার তাদের বন্ধু হবে, বন্ধু হিসেবে পাশে থাকবে, আদিবাসীদের প্রতি সহানুভূতিশীল হবে তারা। সেই আশাতেই তো বুক বেঁধে নবনির্মিত বাংলাদেশ সরকারের কাছে তারা সাহায্য চাইতে গেল। কিন্তু দেখলো হিতে বিপরীত, তাতে সমস্ত ধারণা ভুল। ওই যে বললাম, পাকিস্তান আর বাংলাদেশ নামটাই আলাদা, মতটাও এক, পথটাও এক। বরং ওই এলাকা যখন বাংলাদেশিদের সেনার হাতে গেল, তখন তাদের দুর্দশা আরো বাড়তে থাকলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রীতিমতন গোপন বৈঠক করে সমতল থেকে বাঙালি মুসলিমদের পাহাড়ি অঞ্চলে স্থানান্তরিত করার জন্য টোপ দিতে থাকলো। থাকার জন্য ঘর, চাষের জন্য জমি, মাসিক ভাতা, মাসিক রেশন সবটাই তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিল। আসলে অমুসলিম পাহাড়ি আদিবাসীদের ঘিরে রাখাটাই তাদের আসল উদ্দেশ্য ছিল, সেটা একেবারে স্পষ্ট। 1947 সালে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠী ছিল 98%-এরও বেশি। 1991 সালের পরিসংখ্যান বলছে পাহাড়ি জনগোষ্ঠীর সংখ্যা তখন ছিল 51%। তারপরও তো 30 বছর কেটে গিয়েছে। এখন আদমশুমারি করলে পাহাড়ি আদিবাসীর সংখ্যা ঠিক কত হবে সে হিসেব বোধহয় আপনারাও করতে পারছেন। জাতিগত নিধন আর জমি সম্পত্তির প্রতি এই আগ্রাসী মনোভাব আদৌ বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তো? এখন তো এটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই তো কিছুদিন আগেই বাংলাদেশের ছাত্র আন্দোলন তথা গণ আন্দোলনের ছবি আমি, আপনি, আপনারা সকলে দেখেছেন, যেখানে গণভবন লুঠের নিকৃষ্টতম উদাহরণ দেখেছে সকলে। কোনো শৃঙ্খলা তো সেখানে ছিলই না, বরং দেদার লুটপাট চলেছে। শুধু গণভবন কেন, রাস্তাঘাটে, মিছিলে, যেখানে সেখানে নিকৃষ্টতম উদাহরণ দেখেছে। মানুষকে মেরে দড়ি দিয়ে বেঁধে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ছবিতে সকলেই আমরা দেখেছি। মানুষকে হত্যা করে পায়ে দড়ি বেঁধে যে মৃতদের ঝুলিয়ে রাখা হয়েছে, সেই ছবি কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না বাংলাদেশের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে এগোচ্ছে? এটাই কি বাংলাদেশের উন্নয়ন? বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছে। কেন কোনো রকম প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি তখন? ধর্মীয় কারণে 100-এরও বেশি শিক্ষককে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। কি করছিলেন অন্তর্বর্তী সরকার আর তার প্রশাসন? কেন কোনো রকম তৎপরতা তাদের পক্ষ থেকে দেখা গেল না? তবে শুধু বাংলাদেশের কথা কেন বলছি, পাকিস্তান আর আফগানিস্তান তো ওই একই সংকটেই ভুগছে। ইসলামিক পাকিস্তান লড়ছে ইসলামিক আফগানিস্তানের সঙ্গে, আর পাকিস্তানের অভ্যন্তরে কে যে কার সঙ্গে লড়ছে বা কে কাকে খুন করছে সেই হিসেব রাখা বোধহয় একটা কম্পিউটারের পক্ষেও সম্ভব হবে না।
মসজিদের মধ্যেই লড়াই চলছে, মানে গুন্ডাগিরি আর সন্ত্রাসবাদের নিকৃষ্টতম নিদর্শন দেখা যাচ্ছে। এখন অনেকে বলতেই পারেন যে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে কেন কথা হচ্ছে, কেন বাংলাদেশ নিয়ে আমরা এত চিন্তিত। দেখুন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তার উপর নির্ভর করে আমাদের দেশের নিরাপত্তা। আর আমরা আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন। তাছাড়া পড়শি দেশে সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচারের ঘটনাকে তুলে ধরতে মানবিক কারণেই বাংলাদেশ নিয়ে কথা বলা। তাই আগামী দিনেও যা যা পরিবর্তন আসবে, যা যা ডেভেলপমেন্ট হবে, সমস্ত খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। পেশাগত কারণেই সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব, কারণ খুঁটিনাটি বিষয়গুলো নজরবন্দি রেখে নিরাপত্তা সুনিশ্চিত করাই বিচক্ষণতার পরিচয়। এই বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।